নমস্কার। দেখুন, আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যে আমরা সাধারণত ওই হার্টের মিস্ত্রির মতো কখনো কারো বাইপাস করছি, কখনো কারো ভ্যালভ রিপ্লেসমেন্ট হচ্ছে, নানান রকমের অপারেশন হচ্ছে, মধ্যে মধ্যে হার্ট পাল্টাপাল্টি হচ্ছে, ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, বাচ্চাদের অপারেশন হচ্ছে। এই সব কাজকর্মের মধ্যে আমরা একেবারে মেতে থাকি এবং এইভাবে আমাদের দিন কাটে। মাঝে মাঝে আমাদের কাছে এমন কিছু কিছু চ্যালেঞ্জিং সময় আসে যখন আমরা দেখি যে দুর্ভাগ্যবশত অনেক সময় এটা অল্প বয়সী ছেলে মেয়েদের বেশি হয়, যে তাদের হার্টের মধ্যে চারটে চারটে ভ্যালভ আছে। সেই ভ্যালভের মধ্যে শরীরের আনাচে কানাচে কোনো রকমের কিছু ইনফেকশন ঢুকে ঠিক সে আমাদের বাড়ির দেওয়ালে, বাড়ির ছাদে সেই ময়লা জমার মতো, ঝুল জমার মতো সেই ময়লাগুলো, মারাত্মক ইনফেকশনগুলো একেবারে হার্টের ভ্যালভে বাসা বেঁধে বসে এবং এই মারাত্মক পরিস্থিতিটাকে একটা গালভরা নাম আছে, আমরা বলি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এবং তখন আমরা লেগে পড়ি যে কিভাবে কোন অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা এই পরিস্থিতিটাকে ঠিক করব। যদি অ্যান্টিবায়োটিকে এর কোনো রেসপন্স না হয় তখন সেই ভ্যালভগুলোকে আবার অপারেশন করতে হয়, চেঞ্জ করতে হয়। তো এমনই একজন অল্প বয়সী মেয়েকে রিসেন্টলি দেখলাম, এবং যখন আমরা তার রক্তের কালচার করছি, যখন দেখা গেল যে তার একটা বিশেষ ব্যাকটেরিয়ার থেকে এই ইনফেকশনটা হয়েছে, তখন তার সেই কালচার রিপোর্ট দেখে আমরা একেবারে হতভম্ব। কেন হতভম্ব? আমরা হতভম্ব হয়ে গেলাম যে ব্যাকটেরিয়াটা এসেছে সেই ব্যাকটেরিয়াটাকে আমরা হয়তো নানান সময় চোখে দেখেছি, কিন্তু যত রকম অ্যান্টিবায়োটিকে এই ব্যাকটেরিয়ার কাজ করা উচিত, প্রায় প্রত্যেকটি নোন অ্যান্টিবায়োটিক ইজ রেজিস্ট্যান্স ইন দিস কেস। এখন আমরা হয়তো আমাদের রোজকার ট্রিটমেন্ট ডাক্তারিতে এত ইনফেকশন হ্যান্ডেল করি না। আমরা তখন চারিদিকে সাজো সাজো রব, আমাদের অন্যান্য মেডিসিন ইনফেকশন কন্ট্রোলের যারা স্পেশালিস্টরা আছেন তাদের সাথে কথা হলো, তাদের দেখলাম এই ব্যাপারটা তাদের কাছে একেবারে একটা চেনা সমস্যা, বহুল পরিচিত। তাদের থেকে জানতে পারলাম যে এখন আমরা যখন চেস্ট ইনফেকশন ট্রিট করছি, ইউরিনারি ইনফেকশন দেখছি, কারো অপারেশনের থেকে উন্ড ইনফেকশন হচ্ছে, সেখানে আমরা যে অ্যান্টিবায়োটিকগুলোকে এক সময় মনে করেছিলাম একেবারে সাংঘাতিক জবরদস্ত অ্যান্টিবায়োটিক, জোরদার অ্যান্টিবায়োটিক, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, নানান রকম বড় বড় নাম, সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো হামেশা ভেরি কমনলি এই অ্যান্টিবায়োটিকগুলোকে হার মানিয়ে দিচ্ছে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। এই ব্যাপারটা আজকের দিনে একটা মহামারীর মতো, একে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। কেন হচ্ছে? তার একটা কারণ অবশ্যই হচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো তাদের নিজের মতো করে একটা বুদ্ধিমান প্রাণী, এবং তারাও দেখে যে অ্যান্টিবায়োটিক যেমনি ব্যবহার হয় তারা নিজেদের মতো তাদের জেনেটিক ম্যানিপুলেশন করে, তারা ফুন্দি ফিকির খুঁজে কিভাবে তারা এই ব্যাকটেরিয়াগুলোকে এড়িয়ে যেতে পারবে। দে ডেভেলপ রেজিস্ট্যান্স। আর আমরা এই ব্যাকটেরিয়ার কাজগুলো আরো বহু গুণ সহজ করে দিচ্ছি, বহু গুণ আমরা ব্যাকটেরিয়ার হাতটা শক্ত করছি যখন আমরা একেবারে খোলামকুচির মতো, আমরা মুড়িমুড়কির মতো যখন অ্যান্টিবায়োটিকগুলোকে খাচ্ছি। একটু ফ্যাচপ্যাচে সর্দি হলো, অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম। একদিন জ্বর হলো কি হলো না, অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম। একটু পেটটা মোচড় দিল কি দিল, অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম। হাতে একটা ফুসকুড়ি হয়েছে, অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম। এই যে আমরা যত্রতত্র একটা অ্যান্টিবায়োটিক অপব্যবহার করছি, তাতে কার কাজটা সহজ হচ্ছে? ব্যাকটেরিয়াগুলো পেয়ে বসছে। ব্যাকটেরিয়াগুলো বলছে এই যে লো ডোজ, একদিন দুদিন দুটো ট্যাবলেট, চারটে ট্যাবলেট অ্যান্টিবায়োটিকের সঙ্গে তাদের একটা এক্সপোজার হচ্ছে, ব্যাকটেরিয়ার এন্টায়ার জেনেটিক মেকআপটা তারা ব্যাপারটা শিখে ফেলছে যে কি করে এবার আমি কি করে নিজেকে গুছিয়ে নেব, সো দ্যাট এই ব্যাকটেরিয়াগুলো, এই অ্যান্টিবায়োটিকগুলো যাতে ভবিষ্যতে
আমাদের কাবু না করতে পারে। তাহলে একটা হচ্ছে ন্যাচারাল রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে দ্য র্যাম্পেন্ট মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ইজ হেল্পিং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, যেটা আমাদের সমস্ত মানুষের মধ্যে হু হু করে আজকে ছড়িয়ে পড়ছে। এর সঙ্গে সঙ্গে আমাদের দুশ্চিন্তার ভাঁজটা কপালে আরো গাঢ় হচ্ছে। আরো কেন গাঢ় হলো জানেন? এই অ্যান্টিবায়োটিক্সের ব্যাপার স্যাপার দেখে আমি খানিকটা বই খাতা নথপত্র দেখে ভাবলাম, আরে আমরা তো প্রচুর অ্যান্টিবায়োটিক তৈরি করছি, এত এত কোম্পানি, এত এত অ্যান্টিবায়োটিক, এক একজনের লম্বা লম্বা গাল ভরা নাম, একটা ওষুধের দোকানে ঢুকলে ধরে 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 অ্যান্টিবায়োটিক সাজানো আছে। তাহলে আমরা পারবো না ব্যাকটেরিয়াদের সঙ্গে যুদ্ধ করতে? হা কপাল, ফিরে গিয়ে দেখছি দ্যাট দ্য লাস্ট অ্যান্টিবায়োটিক 1985 কি 1987 সালের পরে প্রায় 40 বছর হয়ে গেছে সিন্স দ্য লাস্ট নিউ অ্যান্টিবায়োটিক ওয়াজ ডিসকভার্ড। আরেকবার শুনে রাখুন, 40 বছরের ওপর সময় হয়ে গেছে when the last new antibiotic was discovered। কেন? আমরা কি ভোঁতা হয়ে যাচ্ছি? আমাদের বুদ্ধি নেই? আমরা বোকা হয়ে যাচ্ছি? না, কথাটা তা নয়। কারণ অ্যান্টিবায়োটিক ব্যাপারটা কি? অ্যান্টিবায়োটিক একটা লিভিং অর্গানিজম, সে তার মধ্যে থেকে একটা পদার্থ তৈরি করছে এগেনস্ট অ্যানাদার লিভিং অর্গানিজম। অ্যান্টিবায়োটিককে আমরা ইচ্ছে মতো যেখানে সেখানে, যেখানে যে কোনো ল্যাবে, যে কোনো কারখানায় আমরা ইচ্ছে মতো কিছুটা সিনথেসাইজ করা যায়, সবটা নয়। কি করে আমরা অ্যান্টিবায়োটিক পেয়েছিলাম? 1928 সাল, সেন্ট মেরিজ হসপিটাল, লন্ডন, যে হসপিটালে আমার কিছুদিন কাজ করার ভাগ্য হয়েছিল। তো সেই সেন্ট মেরিজ হসপিটাল 1928 সালে এক ভদ্রলোক, প্রথিতযশা মাইক্রোবায়োলজিস্ট, তিনি শুক্র শনি রবি ছুটিতে গেছিলেন। ভদ্রলোক ছুটির থেকে ফিরে এলেন। ছুটির থেকে ফিরে এলে তিনি তার অফিসে ঢুকে দেখলেন যে মাইক্রোবায়োলজিস্টদের অফিসে থরে 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 পেট্রি ডিশ থাকে। পেট্রি ডিশে কি করা হয়? পেট্রি ডিশে ব্যাকটেরিয়া কালচার করা হয়। যে সেই কালচারটা তিনি তার যে টেবিলে রেখে গেছিলেন, সেই টেবিলের সামনে যে দরজাটা, জানলাটা আছে, এই জানলাটা তিনি বন্ধ করতে ভুলে গেছিলেন। দুদিন বাদে ছুটির থেকে ফিরে এসে তিনি দেখলেন ঠিক খোলা জানলার তলায় যে পেট্রি ডিশটা ছিল, সেই পেট্রি ডিশটার ভেতরে যে ব্যাকটেরিয়াগুলো ছিল, সেই ব্যাকটেরিয়াগুলো হাওয়ার সংস্পর্শে এসে এই ব্যাকটেরিয়াগুলোর আর কোনো বৃদ্ধি হয়নি। There was something in the air that killed the bacteria in the petri dish. কিভাবে সম্ভব হলো? সেই ব্যাকটেরিয়াটা ছিল স্ট্যাফাইলোকক্কাস। একজন পেশেন্টের গায়ের ইনফেকশনের পুঁজ ওখানে কালচার করা হচ্ছিল। দিস গ্রেট ম্যান ওয়াজ স্যার আলেকজান্ডার ফ্লেমিং। তাহলে আলেকজান্ডার ফ্লেমিং যখন খেয়াল করলেন, এ তো অবাক কাণ্ড, আমি হাওয়ার সামনে, হাওয়াতে এক্সপোজ পেট্রি ডিশে ব্যাকটেরিয়া গ্রো করছে না, যে পেট্রি ডিশগুলো ঢাকা আছে সেই ব্যাকটেরিয়াগুলো গ্রো করছে কেন? তখন তিনি খুঁজতে বসলেন যে হাওয়ায় কি ব্রহ্মাস্ত্র ঘুরে বেড়াচ্ছে, অ্যান্ড হি ডিসকভার্ড যে হাওয়ায় রয়েছে পেনিসিলিন ফাঙ্গাস। এই ছোট ছোট মাইক্রোস্কোপিক পেনিসিলিয়াম ফাঙ্গাস, এই পেনিসিলিয়াম তৈরি করে পেনিসিলিন। এই পেনিসিলিন থেকে ব্যাকটেরিয়াগুলোকে আমরা কন্ট্রোলে আনতে পারছি। ফ্লেমিং তার গবেষণা করে হি ওয়াজ ভেরি স্যাটিসফাইড। আলেকজান্ডার ফ্লেমিং কোনোদিন খুব একটা ভেবে দেখেননি যে এই যে বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা পেনিসিলিন আমরা পাচ্ছি, কিভাবে আমরা লক্ষ লক্ষ মানুষকে এর থেকে ট্রিট করতে পারবো। মনে হয়েছিল অসম্ভব। তারপর 12 বছর ধরে কাজ হলো। অক্সফোর্ড রয়্যাল ইনফার্মারিতে হাওয়ার্ড ফ্লরি তিনি কাজ করলেন অন দ্য মাস প্রোডাকশন অফ পেনিসিলিন।
যে পেশেন্টদের অল্প অল্প ন্যাচারাল পেনিসিলিন দেওয়া হতো, সেই পেশেন্টদের উনি ইউরিন কালেক্ট করতেন, সেই ইউরিনটাকে পিউরিফাই করতেন, করে সেখান থেকে যে পেনিসিলিন পাওয়া যেত সেই পেনিসিলিন আবার অন্য পেশেন্টদের দিতেন। গ্র্যাজুয়ালি পেনিসিলিন ওয়াজ সিনথেসাইজড ইন দ্য ল্যাব, এবং সেখান থেকে সামওয়্যার অ্যারাউন্ড মিড 1940s অ্যান্টিবায়োটিক প্রোডাকশনের মধ্যে একটা বিপ্লব এলো, একটা রেভলিউশন এলো। 1950s, 1960s, 1970s নানান রকমের অ্যান্টিবায়োটিক আমরা তৈরি করতে লাগলাম। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক আমরা কিছু না কিছু ন্যাচারাল অর্গ্যানিজম থেকে পেয়েছিলাম, ন্যাচারাল সাবস্টেন্স থেকে পেয়েছিলাম। সেগুলোকে পরবর্তীকালে ল্যাবে সিনথেসাইজ করা হতো। আমাদের মধ্যে খানিকটা অহমিকা এসছিল, খানিকটা অ্যারোগেন্স এসছিল যে আমাদের আর কোনো ন্যাচারাল সাবস্টেন্স রিসার্চ দরকার নেই, আমরা সব কিছু ল্যাবেই মেরে দেবো, সমস্ত অ্যান্টিবায়োটিক ল্যাবে সিনথেসাইজড হবে। আদৌ আমরা সেটা করতে পারিনি। তারপর কখনো কখনো আমরা লাফিয়ে উঠে বলি আমরা এআই দিয়ে মেরে দেবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সাহায্য করবে অ্যান্টিবায়োটিক সিনথেসাইজ করতে। আজ অবধি মাত্র একটা অ্যান্টিবায়োটিক মলিকিউল, সেটা খানিকটা কাজ করে, সাংঘাতিক কিছু করে না। হ্যালিসিন বলে একটা অ্যান্টিবায়োটিক আছে যেটা কিনা এআই অ্যাসিস্টেড সিনথেসাইজ করা হয়েছে। আমি পড়াশুনো করে দেখলাম সেটা এমন কিছু এফেক্টিভ নয়। তাহলে আমাদের ফিরে যেতে হচ্ছে আমাদের সেই অরিজিনাল রিসার্চের মধ্যে, এবং এই রিসার্চের মধ্যে আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি? দুটো কারণে দেখতে পাচ্ছি। একটা হলো যে আমাদের এই ইকোসিস্টেমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে মিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ভাইরাসেস। কিছু কিছু ভাইরাস আছে যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াদের আক্রমণ করে, তাদের বলে ব্যাকটেরিওফাজ। তাহলে কেবলমাত্র অ্যান্টিবায়োটিকের ওপর ডিপেন্ড না করে মাইক্রোবায়োলজিস্ট আর ট্রাইং টু ইউজ, তারা ব্যবহার করার চেষ্টা করছে সেই পার্টিকুলার ভাইরাসগুলোকে, যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াদের খতম করতে পারে। এই ব্যাকটেরিয়াদের যে ভাইরাসটা খতম করে তাকে বলে ব্যাকটেরিওফাজেস। ব্যাকটেরিওফাজ আবিষ্কৃত হয়েছিল 100 বছরেরও আগের সময় ইন ফ্রান্স। সেই ব্যাকটেরিওফাজ নিয়ে এখন আমাদের অনেক মাইক্রোবায়োলজিস্টরা গবেষণা করছে। আর আমরা আবার ফিরে যাচ্ছি টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, টু দ্য ন্যাচারাল ইকোসিস্টেম। এই কিছুদিন আগে দেখছিলাম নেচার পত্রিকায় লিখছে যে সেই পুরনো পেনিসিলিন থেকে তারা কিছু কিছু গোল গোল ন্যাচারাল সাবস্টেন্সেস পাচ্ছে, যেগুলো পেনিসিলিন ছাড়াও তাদের মধ্যে আরও অনেক ইনগ্রিডিয়েন্ট থাকতে পারে যারা ব্যাকটেরিয়াদের মোকাবিলা করতে পারে। So we are back to the research, we are back to the natural ecosystem. প্রকৃতির মধ্যে থেকে আমাদের এই উত্তরটা খুঁজে বার করতে হবে। চিন্তার কথা হলো আমাদের যে বড় বড় কমার্শিয়াল ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা, তারা কিন্তু এখন এই রিসার্চ খুব একটা করতে চায় না। কেন করতে চাইবে? কোন দুঃখে করতে চাইবে? তারা কোলেস্ট্রলের ওষুধ, স্ট্যাটিন বিক্রি করবে, তারা ডায়াবেটিসের ওষুধ সহজে পাওয়া যায় বিক্রি করবে, ব্লাড প্রেশারের ওষুধ বিক্রি করবে, নেহাত ক্যান্সারের ওষুধ বিক্রি করবে। দে আর সিম্পলি নট ইন্টারেস্টেড যে আমাদের এত খেটে খুঁটে, এত ট্রায়াল করে, এত সায়েন্টিস্টদের রেখে আমাদের এই ন্যাচারাল ওয়ার্ল্ড থেকে এই অ্যান্টিবায়োটিক সাবস্টেন্সগুলো জোগাড় করতে হবে। এটা আমাদের কিন্তু সময়, খরচায়, রিসার্চের কস্ট অফ রিসার্চে পুষিয়ে উঠছে না। হুজ রেসপন্সিবিলিটি ইট ইজ টুডে? আমরা রিকোয়েস্ট করব আমাদের একাডেমিক ইনস্টিটিউশনগুলোকে, যেখানে যেখানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টস আছে, আমরা রিকোয়েস্ট করব গভর্নমেন্টাল ইনস্টিটিউটগুলোকে, যারা কমপ্লিটলি এই লাভ লোকসানের কমার্শিয়াল পৃথিবীর মধ্যে যারা আবর্ত নন, যে তাদের আজকে এই রিসার্চের মধ্যে নামতে হবে।
আবার পুনরাবৃত্তি করি, প্রায় ৪৫ বছর হয়ে গেছে সিন্স দ্য লাস্ট এফেক্টিভ অ্যান্টিবায়োটিক ওয়াজ ডিসকভার্ড। একদিকে আমাদের অ্যান্টিবায়োটিকের ভাঁড়ার শূন্য, ওই যে দোকানের মধ্যে দেখছেন থরে 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 নানান রকম এবিসিডি নাম দিয়ে অ্যান্টিবায়োটিকগুলো আছে, দে আর ওল্ড, দে আর ভেরি ওল্ড। সেই পুরনো জিনিসকে নতুন রকম প্যাকেজিং করে আমরা বার করার চেষ্টা করছি। আর কাদের আক্রমণ করার চেষ্টা করছি? সেই বুদ্ধিমান ব্যাকটেরিয়াগুলোকে। এবং আমরা যত এই পটেটো চিপসের মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তারা তো অলরেডি ওই যে দোকানে সাজানো আছে জমির থেকে সিলিং অবধি যে হাজারো হাজারো অ্যান্টিবায়োটিক সাজানো আছে, সেই 1000টা অ্যান্টিবায়োটিকের মধ্যে 999টা অ্যান্টিবায়োটিকে অলরেডি তারা রেজিস্ট্যান্ট হয়ে বসে আছে। কি উপায়? আজকে আমার, আপনার, আমাদের বাড়ির কারো যদি কোনো রকম একটা মেজর ইনফেকশন হয়, প্রথম কথা হলো যে খোলামকুচির মতো অ্যান্টিবায়োটিক খাবেন না। যদি অ্যান্টিবায়োটিক খেতে হয় তাহলে প্রপার অ্যান্টিবায়োটিকটা কোনটা, কি ডোজে খেতে হবে। ওই 1.5 দিন খেয়ে 2 দিন খেয়ে বন্ধ করে দিলে অসুখের ওপর কোনো এফেক্ট হয় না, ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায়। এবং এই ব্যাপারগুলো ডাক্তার আমাদের, আপনার হাতের কাছে যে কোনো ফিজিশিয়ানের সঙ্গে আলোচনা করে প্লিজ এই কাজটা করুন। আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কাছে অনুরোধ করব যে হ্যাঁ, একটা প্রোডাক্ট বিক্রি করা আমাদের পক্ষে খুব দরকার, কিন্তু প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে আপনি একটা দেশকে, তার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের স্বাস্থ্যকে জেপার্ডাইজ করবেন না। একজন, সে বেচারা কি বুঝলো না বুঝলো জানি না, তারা একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ খুব গর্বের সঙ্গে আমাকে বলছিলেন যে তাদের জেন্টামাইসিন বলে একটা অ্যান্টিবায়োটিক সব থেকে বেশি বিক্রি হয় মফস্বলে, গ্রামের দিকে। হাতে হাতে দিয়ে দেয়, প্যাক প্যাক করে ইঞ্জেকশন দিয়ে দেয়। কাদের দেয়? যাদের একটু পাতলা পায়খানা, পেট খারাপ হয় বলে, যেখানে বিন্দুমাত্র কোনো অ্যান্টিবায়োটিকের আদৌ প্রয়োজন হয় না। ওরাল রিহাইড্রেশন ইজ এনাফ টু ট্রিট দ্য সিচুয়েশন। তাহলে একদিকে আমাদের রিসার্চ থমকে দাঁড়িয়েছে, একদিকে আমাদের হাতে নতুন অ্যান্টিবায়োটিক নেই নেই নেই, আর অন্যদিকে আমরা মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খেয়ে নিজেদের মারাত্মকভাবে রেজিস্ট্যান্ট করে ফেলছি। আমাদের পারিপার্শ্বিকের মধ্যে কারো না কারো কোনো না কোনো উপায়ে তো ইনফেক্টিভ সমস্যা হতেই পারে। তাহলে সেই সময় কেবল তো আমরা যতই লক্ষ লক্ষ হাজারো হাজারো টাকা ফেলে দিলে, যতই চকচকে বিলিতি ব্র্যান্ডের অ্যান্টিবায়োটিক ইউজ না করি, রেজিস্ট্যান্স ইজ রেজিস্ট্যান্স। আমরা একেবারে হেল্পলেসলি তখন তাকিয়ে থাকবো। একদিকে আমাদের চিন্তা ভাবনা, রিসার্চ চলতে হবে। ব্যাকটেরিওফাজ এবং জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড প্রোডাক্টস যত আমরা রিসার্চ করে বার করতে পারবো তত ভালো। এবং সমস্ত বিজ্ঞান চর্চার আগে নিজেদের এই অজ্ঞান চর্চাটাকে থামাতে হবে। যে আবার বলবো, আপনাদের হাত জোড় করে অনুরোধ করব যে ডাক্তারদের সঙ্গে কথাবার্তা না বলে মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাবেন না। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।